Hello friends, today we will be studying a poem by William Butler Yeats. This poem is Sailing to Byzantium. বাইজেন্টিয়ামে সেলিং করে যাওয়া অর্থাৎ জাহাজে চড়ে যাওয়া। এখানে উইলিয়াম বাটলার ইয়েটসের ইনার জার্নির কথা বলা হয়েছে, সোল জার্নির কথা বলা হয়েছে। উইলিয়াম বাটলার ইয়েটস একজন বিখ্যাত আইরিশ পোয়েট ছিলেন। রবীন্দ্রনাথ ট্যাগোরের গীতাঞ্জলিতে প্রিফেসটা লিখে দিয়েছিলেন উইলিয়াম বাটলার ইয়েটস। গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ ট্যাগোর 1913-এ পেয়েছিলেন নোবেল প্রাইজ, আর উইলিয়াম বাটলার ইয়েট পেয়েছিলেন 1923-তে নোবেল প্রাইজ ফর লিটারেচার। তো এখন আমাদের জানার দরকার যে বাইজেন্টিয়াম কি। বাইজেন্টিয়াম একটি গ্রিক শহর, সেটা বর্তমান তুরস্কের মধ্যে আছে, অর্থাৎ বর্তমান ইস্তাম্বুল আমরা বলতে পারি যে ইস্তাম্বুলের মধ্যে আছে। টার্কি আগে ছিল, তুরস্ক আগে ছিল, অর্থাৎ কনস্টান্টিনোপল যার নাম ছিল সেটা আগে পুরাতন নাম ছিল, কিন্তু এখন ইস্তাম্বুল হয়ে গেছে সেই বাইজেন্টিয়াম। বাইজেন্টিয়াম ওয়াজ ইস্টার্ন হাফ অফ দ্য রোমান এম্পায়ার। বাইজেন্টিয়ামের মধ্যে অনেকগুলি ডেভেলপড কান্ট্রি ছিল। এদের মধ্যে টার্কি, গ্রিস, ইটালি, লিবিয়া, ইজিপ্ট, ইসরায়েল, সাইপ্রাস, বুলগেরিয়া, সিরিয়া, মরক্কো এইগুলি ছিল। এবং বলা হয়ে থাকে কালচারের দিক থেকে এবং নারী শক্তি, নারী স্বাধীনতার থেকে এই বাইজেন্টিয়াম খুব ডেভেলপ ছিল। সেখানে আর্টিস্ট, পোয়েটস, রাইটার্স, মিউজিশিয়ান, অ্যাস্ট্রোনমার্স, আর্কিটেক্টস, স্ক্রাইবস, ফিলোসোফার্স, সায়েন্টিস্ট, পলিটিশিয়ানস, থিওলজিস্ট তারা ছিলেন। তার এরকম একটি ডেভেলপড নেশন ছিল বাইজেন্টিয়াম। কিন্তু এখন আমাদের যেই উইলিয়াম বাটলার ইয়েটসের বাইজেন্টিয়াম, সেই বাইজেন্টিয়াম একটি প্যারাডাইস, একটি শান্তির জায়গা, যেখানে তিনি বলেছেন যে একমাত্র ওল্ড পিপলের জন্য এই জায়গাটি যথেষ্ট সুন্দর এবং তাদের জন্য এটা গঠন করা হয়েছে, অর্থাৎ ইহা এক ধরনের প্যারাডাইস বলতে পারবো। তাহলে এই বাইজেন্টিয়ামে তিনি যেতে চান, তিনি সেল করে যেতে চান। তাহলে আমরা পড়ছি বাইজেন্টিয়াম পোয়েমটি, which is written by William Butler Yeats. Stanza 1. That is no country for old men. ওই কান্ট্রিটি ওল্ড ম্যানের জন্য নয়। এখানে দ্যাট বলতে এখানে তিনি তার নিজের কান্ট্রি আয়ারল্যান্ডকে বুঝিয়েছেন। তবে এখানে দ্যাট বলতে আমরা বুঝি যে তিনি এখন এই আয়ারল্যান্ডে নেই, তিনি অলরেডি পৌঁছে গেছেন তার স্বপ্নের দেশ বাইজেন্টিয়ামে, তার প্যারাডাইস বাইজেন্টিয়ামে পৌঁছে গেছেন। আমরা দ্যাটের মাধ্যমে বুঝতে পারি দ্যাট ইজ নো কান্ট্রি ফর ওল্ড ম্যান। তিনি বলেছেন ওল্ড ম্যানের জন্য ওই কান্ট্রিটি নয়। দ্য ইয়াং ইন ওয়ান অ্যানাদার সামস, বার্ডস ইন দ্য ট্রিজ। ইয়াংরা একে অপরের হাতে হাত ধরে রয়েছে। যেরকমভাবে গাছের মধ্যে পাখিরা থাকে ঠিক সেরকমভাবে এখানে তারাও রয়েছে। তো এখানে মানুষের সঙ্গে এখানে প্রকৃতির যে একটা সম্পর্ক এবং তার যে সৌন্দর্য, এখানে প্রকৃতিকে এনে সেই সৌন্দর্যের কথা এখানে তুলে ধরা হয়েছে, কিন্তু এর পেছনেও একটি কদাকার এবং কুৎসিত রূপ তিনি ফুটিয়ে তুলেছেন। দোজ ডাইং জেনারেশন, ওই ডাইং জেনারেশন, এই এক্সপ্রেশনটির মাধ্যমে দোজ ডাইং জেনারেশন, ওই জেনারেশন, এখানে জেনারেশন বলতে সেই জেনারেশনের কথা বলা হয়েছে যে জেনারেশনে তিনি থেকেছিলেন, যেই কান্ট্রিতে তিনি থেকেছিলেন এবং যেই কান্ট্রির জেনারেশনকে তিনি বুঝেছিলেন সেই কান্ট্রি হলো আয়ারল্যান্ড। দোজ বলতে আমরা বুঝে গেছি আবার যে তিনি এখন আর
সেই কান্ট্রিতে নেই, সেই আয়ারল্যান্ডে নেই, তিনি অলরেডি বাইজেন্টিয়ামে আছেন, তার স্বপ্নের দেশে, তার শান্তির দেশে আছেন। বলেছে দোজ ডাইং জেনারেশন, ওই ক্ষয়িষ্ণু, ওই মৃত হবে যে মরণশীল জেনারেশন, অ্যাড দেয়ার সং, তাদের গানের মধ্যে আছে, তারা গান গাইছে। তো কিসের গান গাইছে? তারা বিভিন্ন রকমের গান গাইছে। দ্য স্যালমন ফলস, দ্য ম্যাকরেল ক্রাউডেড সিজ, ফিশ, ফ্ল্যাশ অর ফাউল কম্যান্ড অল সামার লং। তারা যাদের গান গাইছে, যাদের নিয়ে গান গাইছে, এর মধ্যে প্রকৃতি আছে, সেখানে আছে ফিশ, সেখানে আছে ফ্ল্যাশ। ফ্ল্যাশ বলতে এখানে পেশিবহুল জীবকে বুঝিয়েছে, এখানে মানুষ অথবা পশুদেরকে আমরা ফ্ল্যাশ বুঝে থাকি, অথবা ফাউল, ফাউল বলতে এখানে পাখিদের বুঝিয়েছে। তো সবের গান গাইছে। স্যালমন ফলস হলো আমেরিকার এক ধরনের একটি জায়গাতে আছে, সেটা হলো জলপ্রপাত। আর দ্য ম্যাকারেল ক্রাউডেড সিজ, ক্রাউডেড প্রচুর পরিমাণে, যা বুঝায় এখানে ক্রাউডেড দিয়ে। ম্যাকারেল হলো এক ধরনের সামুদ্রিক মাছ, প্রচুর পরিমাণে। এগুলো নিয়ে অ্যাট দেয়ার সং বলেছে, তাদের গানের মধ্যে তারা আছে। কমেন্ড অল সামার লং, তারা গুণ কীর্তন করছে, তারা গুণগান করছে। হোয়াট এভার ইজ বিগটেন, বর্ন অ্যান্ড ডাইস, যা কিছু পাওয়া যায়, বিগটেন মানে পাওয়া যায়, লব্ধ হয়, বর্ন অ্যান্ড ডাইস জন্ম হয় এবং মৃত্যুবরণ করে। তাহলে ওই জেনারেশন জন্ম হয়, মৃত্যুবরণ করে, এই দুইটাই বড় ধরনের বিষয় থাকে তাদের মধ্যে। অর্থাৎ তিনি চান না যে শুধু মানুষের জন্ম এবং মৃত্যু এই দুইটাই বড় কারণ হোক, এর মাঝখানে যাতে তারা বিশেষ কিছু কাজ করে, সেই জন্য তিনি চলে গেছেন বাইজেন্টিয়ামে চলে গেছেন। সেই জন্য তিনি এই বাইজেন্টিয়ামকে পছন্দ করেছেন, কারণ সেই বাইজেন্টিয়ামের মধ্যে প্রচুর যে বিদ্বান ব্যক্তিরা ছিল, রাইটার, পোয়েট, পলিটিশিয়ান, সায়েন্টিস্ট ছিল। এই জন্য তিনি তাকে সেই বাইজেন্টিয়াম নাম দিয়েছেন এই পোয়েমটির মধ্যে। তিনি সেরকম একটি দেশের মধ্যে থাকতে চান, এবং যেই দেশের মধ্যে শুধু জেনারেশন, জন্ম এবং মৃত্যু সেটাই বড় কথা, এবং মাঝখানে এমন কিছু মহান কার্য করে না, সেই রকম দেশে তিনি থাকতে চান না। কট ইন দ্যাট সেন্সুয়াল মিউজিক all neglect monuments of uneasing intellect, তারা নেগলেক্ট করে। কেন নেগলেক্ট করে? তারা নেগলেক্ট করে সেন্সুয়াল মিউজিকের মধ্যে তারা নিজেদেরকে আসক্ত করে ফেলেছে, তাদের আসক্তি এসে গেছে, সেন্সুয়াল লাইফে আসক্তি এসে গেছে। এই জন্য তারা নেগলেক্ট করছে। কিসের নেগলেক্ট? মনিউমেন্টস অফ আনএজিং ইন্টেলেক্ট, তাদের যে অল্প বয়সের যে বুদ্ধিমত্তা যে ফুটে উঠবে, যে অল্প বয়সে তাদের বুদ্ধির যে বিকাশ হবে, সেই বিকাশ নেই, তাদের বিকাশ হচ্ছে না, তারা সেরকম কাজ করছে না, মনিউমেন্ট তৈরি করছে না, তারা নেগলেক্ট করছে। তাহলে ভবিষ্যতে তাদের যে মহান হওয়ার, তাদের থেকে যে জেনারেশন কিছু শিখবে সেরকম কোনো কিছু নেই। এই জন্য এই জেনারেশনটা ডাইং জেনারেশন, মরণশীল জেনারেশনের সঙ্গে তুলনা করা হয়েছে। এই জেনারেশন থেকে কোনো কিছু পাওয়ার নেই। Stranger 2, an aged man is but a paltry thing, a tattered coat upon a stick. বলা হয়েছে একটি বৃদ্ধ লোক, পাল্ট্রি থিং, একদম তুচ্ছ কি তুচ্ছ জিনিস। সেই ওল্ড ম্যানের তুলনা করা হয়েছে ট্যাটার্ড কোটের সঙ্গে, যেই কোট হলো ট্যাটার্ড অর্থাৎ জীর্ণ শীর্ণ, এবং মনে হয় যে এই কোটটি একটি স্টিকের উপর রয়েছে, যেরকমভাবে বৃদ্ধ বয়সে শরীরের মাংস চামড়া জীর্ণ শীর্ণ হয়ে যায়, যেন একটি স্কেলেটনের উপর চামড়া পড়ে রয়েছে, ঠিক সেরকম বৃদ্ধ বয়স। এই জন্য বলা হয়েছে ট্যাটার্ড কোট আপন এ স্টিক। আনলেস বলা হয়েছে, আনলেস যদি না, তাহলে বলা হয়েছে যে ওল্ড এজ হলো তুচ্ছ থিং, যদি না, তারপরে যা বলা হয়েছে লাইনে, এইগুলি যদি না হয়, এইগুলি যদি না থাকে, নিচের যে সেন্টেন্সগুলিতে আছে
এগুলি যদি না হয় তাহলে ওল্ড এজ হবে পাল্ট্রি থিং। তাহলে এর মানে হলো যে ওল্ড এজ পাল্ট্রি থিং রিয়েলি নয়। যদি ওল্ড এজের মধ্যে নিচের বিষয়গুলি থাকে তাহলেই হবে পাল্ট্রি থিং। এই জন্য বলা হয়েছে আনলেস, যদি না সোল ক্ল্যাপ ইটস হ্যান্ডস, এর আত্মা তার হাততালি না দেয়, অর্থাৎ আত্মাতে যদি খুশি না থাকে তাহলে ওল্ড এজটা হবে পাল্ট্রি থিং। অ্যান্ড সিং, যদি সে গান না গায়, এটা গাইতে হবে। অ্যান্ড লাউডার সিং, আরও বেশি লাউডলি গাইতে হবে। ফর এভরি ট্যাটার ইন ইটস মর্টাল ড্রেস, কারণ সে মরণশীল, তার মর্টাল ড্রেসের মধ্যে সেই শরীরটা মর্টাল ড্রেস। তাহলে এই মর্টাল ড্রেসে আর কয়েকদিন পরে তার মৃত্যু হবে। কিন্তু এই সময়ে যদি তার সোলটা হ্যাপি না থাকে, সে যদি সেরকম গান লাউডলি না গাইতে পারে, তাহলেই হবে সেই বৃদ্ধ বয়সটা কি থিং? সেই বৃদ্ধ বয়সটা পাল্ট্রি থিং। নর ইজ দেয়ার সিঙ্গিং স্কুল, যদি সেখানে গানের স্কুল না থাকে, সেই বৃদ্ধ বয়সে যদি সে গান গাওয়ার স্কুলের মধ্যে যদি তিনি না যেতে পারেন, বাট স্টাডিং, শুধু স্টাডি করতে হয় স্কুলে গান না দিয়ে যদি আবার স্টাডি করতে হয়, মনিউমেন্টস অফ ইটস ওন ম্যাগনিফিসেন্স, মনিউমেন্টস ইজিলি, সে ম্যাগনিফিসেন্ট, সে চমৎকার, এই চমৎকার মনিউমেন্টসের যদি তাকে স্টাডি করতে হয় ওল্ড এজে গিয়ে, তাহলে সেই ওল্ড এজটা হবে পাল্ট্রি থিং। কারণ মনিউমেন্ট সে এমনিতেই চমৎকার, এটা স্টাডি করে কি করবে, নতুন করে ক্রিয়েটিভ কিছু যদি করে, তাহলেই হবে সেই বৃদ্ধ বয়স ইম্পর্টেন্ট থিং। অ্যান্ড দেয়ারফোর I have sailed the seas and come to the holy city of Byzantium. এই জন্য আমি সমুদ্র যাত্রা করেছি এবং সমুদ্র যাত্রা করে আমার হোলি সিটিতে এসেছি, বাইজেন্টিয়ামে এসেছি। তিনি হোলি সিটিতে বাইজেন্টিয়ামে এসে গেছেন। তাহলে আমরা পয়েমের শুরুতেই আমরা পাই যে তিনি বাইজেন্টিয়ামে পৌঁছে গেছেন। এখন আমরা সেকেন্ড স্টেঞ্জাতেও পাই যে তিনি বাইজেন্টিয়ামে অলরেডি পৌঁছে গেছেন, তিনি তাকে হোলি প্লেস বলেছেন। আসলে সেটা যেহেতু একটা ইনার জার্নি, তিনি বলেছেন যে তাকে একটা সোল ক্রিয়েট করতে হবে, তার সোলকে দেখিয়েছেন এই দ্য সেলিং টু বাইজেন্টিয়াম পোয়েমটির মাধ্যমে। খুব সুন্দর একটি পোয়েম, খুব বিখ্যাত একটি পোয়েম তিনি রচনা করেছেন। Stranger 3. O sages, standing in God's holy fire, as in the gold mosaic of a wall. ও sages বলেছে, তিনি সেজ বলতে যারা নলেজ বেশি যাদের, তাদেরকেই তিনি বুঝিয়েছেন, জ্ঞানী ব্যক্তিদের বুঝিয়েছেন। বলেছেন স্ট্যান্ডিং ইন এ গডস হোলি ফায়ার, ভগবানের হোলি ফায়ারে। ফায়ার সবচেয়ে পবিত্র একটি জিনিস আমরা বলতে পারি, যে আমরা দেখে থাকি বিয়েতে ফায়ার দেওয়া হয়, মানে এর নেগেটিভ যে প্রভাবগুলি মানুষের ভিতরে আছে যেন সবগুলি ফায়ারের মধ্যে পুরে ছাই হয়ে যায়। বলেছে গড হোলি ফায়ার, ভগবানের যে আরাধনার সময় সেখানে গডের উদ্দেশ্যে এখানে যজ্ঞ করা হয়, এখানে ফায়ার বলতে এখানে হোলিনেসকে বুঝিয়েছেন। এখানে এর থেকে আর হোলি কোনো কিছুই হতে পারে না। বলা হয়েছে ও সেজেস স্ট্যান্ডিং ইন গডস হোলি ফায়ার, ভগবানের সেই পবিত্র আগুনের মধ্যে দাঁড়িয়ে, মানে তোমরা আগুনের মধ্যে দাঁড়িয়ে আছো, তোমরা পবিত্র, তোমরা সেইজ, তোমরা নলেজ বেশি আছে তোমাদের, তোমার ইন্টেলিজেন্ট পার্সন, জিনিয়াস পার্সন, এই জিনিয়াস পার্সন তোমরা ওই ফায়ারের মধ্যে আছো, তোমরাও পবিত্র। এই ভগবানের হোলি ফায়ারের মধ্যে দাঁড়িয়ে as in the gold mosaic of a wall, যেরকম একটি ওয়ালের মধ্যে মোজাইক, গোল্ডের মোজাইক আছে, ঠিক সেরকম ভাবে আপনারা আছেন গডের হোলি ফায়ারে। কাম, আপনারা আসুন,
ফ্রম দ্য হোলি ফায়ার, এই হোলি ফায়ার থেকে আসুন, বার্ন ইন জায়ার, এখানে জায়ার বলতে এরকম কুণ্ডলীকৃত করা হয়েছে, চক্রাকার আবর্তন করে আছে, এইরকম একটি বিষয়কে বোঝাচ্ছে, সেখান থেকে আসার জন্য তিনি বলেছেন। অ্যান্ড কেন? বি দ্য সিঙ্গিং মাস্টার্স অফ মাই সোল, এবং আমার আত্মার সিঙ্গিং মাস্টার হয়ে যান। তিনি বলেছেন যে ওল্ড এজটা তখনই হবে ইম্পর্ট্যান্ট থিং যদি এই ওল্ড এজের মধ্যে সিং করে, তারা গান গাইতে পারে, লাউডলি সিং করতে পারে। এই জন্য তিনি বলেছেন যে আমার আত্মার সিঙ্গিং মাস্টার হয়ে যান, যাতে তিনি গান গাইতে পারেন, তার আনন্দ যাতে আছে, তার সোল যাতে ক্ল্যাপ করতে পারে, সেই জন্য তিনি আহ্বান জানিয়েছেন। কাকে আহ্বান জানিয়েছেন? গডস হোলি ফায়ারের মধ্যে থেকে যারা আছে, সেজেস, জ্ঞানী ব্যক্তিদের তিনি বলেছেন, কনজিউম মাই হার্ট অ্যাওয়ে, আমার হার্টটাকে কনজিউম করে দাও, মানে শেষ, গ্রাস করে নিতে বলেছেন। কনজিউম, হয়তোবা তিনি যে এই যে বর্তমান যুগের তার যে আয়ারল্যান্ডের জেনারেশনের যে দৃশ্য দেখে তার যেই অবস্থা, যে পরিণতি, তিনি যেই কষ্ট ভোগ করেছেন, সেই কষ্ট ভোগের মধ্যে তার হার্ট যে কষ্ট বোধ করছে, সেইটাকে কনজিউম করার জন্য, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি বলেছেন ওই জ্ঞানীদেরকে তার হার্ট যাতে তারা কনজিউম করে ফেলে। সিক উইথ ডিজায়ার, এখানে সিক, যেই হার্টটা সিক, রুগ্ন, কিসের রুগ্ন? শরীর রোগে রুগ্ন হতে পারে, মানসিকভাবে রুগ্ন হতে পারে, তিনি এটা বুঝিয়েছেন। সিক উইথ ডিজায়ার বলতে হয় যে সিক উইথ ডিজায়ার, এখানে সেই রুগ্ন, সেই হার্টটা এখানে ডিজায়ারের দ্বারা যে রুগ্ন, সেই রোগা হার্টটাকে কনজিউম করার জন্য বলেছেন। অ্যান্ড ফ্যাশন টু ডাইং অ্যানিম্যাল, এবং এটি ডাইং অ্যানিম্যালের মধ্যে যেন ফেসে রয়েছে, এই রকম হার্টটাকে কনজিউম করার জন্য তিনি বলেছেন। ইট নোস নট হোয়াট ইট ইজ, যেই হার্টটা জানেই না সে কি। অ্যান্ড গ্যাদার মি ইনটু দ্য আর্টিফাইস অফ ইটার্নিটি, এবং ইটার্নিটিতে চলে যাচ্ছে। আর্টিফাইস মানে এখানে শিল্প এমন একটা শিল্প যেটা সেটাতে নিয়ে যাচ্ছে। ইট নোজ নট হোয়াট ইট ইজ, ইহা জানে না, যে হার্টটা জানে না সে কি, এবং সেটা নিয়ে যাচ্ছে আমাকে অনন্তের দিকে নিয়ে যাচ্ছে। সেখান এই জন্য তিনি বলছেন তার হার্টটাকে যাতে কনজিউম করে নেওয়া হয়। স্টেঞ্জা নাম্বার 4, once out of nature I shall never take my bodily form from any natural thing, যদি একবার আউট অফ নেচার, প্রকৃতির বাইরে যদি আমি চলে যাই, I shall never take, আমি নেব না, my bodily form, আমার bodily form, আমার শরীরের যে ফর্ম, শরীরটা আমি নেব না, from any natural thing, কোনো প্রাকৃতিক জিনিসের ফর্মে আমি নেব না। মানে তিনি বলেছেন যে যদি তিনি মারা যান, এখানে ওয়ান্স আউট অফ নেচার, তিনি এখন ন্যাচারাল থিং, তার এখন রক্ত মাংস আছে, ন্যাচারাল থিং, তিনি যদি সেখান থেকে চলে যান, অর্থাৎ তার যদি মৃত্যু হয়, তিনি কখনো এই থিংয়ে, এই ন্যাচারাল থিংয়ে আসতে চান না, তার বডি তিনি পেতে চান না, তিনি আনন্যাচারাল থিং পেতে চান। তিনি পেতে চান মাই বডলি ফর্ম ফ্রম এ আনন্যাচারাল থিং, তিনি সেই আনন্যাচারাল থিংয়ে হয়ে যেতে চান, তিনি ন্যাচারাল থিং হতে চান না। বাট এ ফর্ম অ্যাজ গ্রেসিয়ান গোল্ডস্মিথস মেক অফ হ্যামার্ড গোল্ড অ্যান্ড গোল্ড এনামলিং টু কিপ এ ড্রাউজি এম্পারার অ্যাট, অর্থাৎ তিনি যে ড্রাউজি এম্পারার বলেছে, তার যে সাম্রাজ্যের যে রাজা, সে ড্রাউজি, স্লাম্বারে আছে, সে যেন নিদ্রায় মগ্ন আছে, অর্থাৎ তার
আধঘুম অবস্থায় আছে, মানে সে সাম্রাজ্য ঠিক করে চালাতে পারছে না, সেরকম একটি আধঘুমওয়ালা এম্পারারকে তিনি জাগানোর জন্য তাকে যেন গ্রেসিয়ান গোল্ডস্মিথের হাতুড়িতে বানানো গোল্ড অ্যান্ড গোল্ডেন এনামলিন দিয়ে বানানো কিছু বানিয়ে দেওয়া হয়। বাট সাচ এ ফর্ম, এরকম একটি ফর্ম যাতে তাকে দেওয়া হয় অ্যাজ গ্রেসিয়ান গোল্ডস্মিথ মেই, এই গ্রিস দেশের গোল্ডস্মিথ, যাতে এখানে তিনি যেই বাইজেন্টিয়ামে গেছেন সেই বাইজেন্টিয়ামটা হলো গ্রিস, এখানে গ্রিস দেশ আছে, গ্রিস দেশ খুব উন্নত ছিল, ডেভেলপ ছিল, সেখানে হোমার, ওডিসি, ইলিয়াড, বিভিন্ন ধরনের বিখ্যাত রাইটার ছিল। সেই রাইটার ডান্তে এলিগিরি ছিল, সেই রাইটার যে একটা বিখ্যাত সে বাইজেন্টিয়াম শহর, সেই রকম একটি গ্রিসিয়ান গোল্ডস্মিথের দ্বারা নির্মিত হ্যামারের দ্বারা নির্মিত যে গোল্ড এবং গোল্ডের দ্বারা প্রলেপ দ্বারা তিনি এমন কিছু একটা পেতে চান যার মাধ্যমে তিনি ওই ঘুমন্ত, ওই আধো ঘুমওয়ালা এম্পারারকে তিনি জাগাতে পারেন। or set upon a golden bough to sing to lords and ladies of Byzantium, এবং set upon a golden bough to sing, তিনি একটা সোনার শাখার মধ্যে বসে থাকতে চান, তিনি একটা সোনার বলতে বাউ বলতে এখানে গাছের ডালকে বোঝাচ্ছে, কিন্তু এখানে তো তিনি ন্যাচারাল থিং হবেন না, তিনি আনন্যাচারাল থিং হবেন। তাহলে এখানে সোনার শাখা বলতে এমন কিছু একটা বিষয় বোঝাচ্ছে যার মাধ্যমে তাকে দেখা যাবে যে তিনি যেন একটা গান গাইছেন, তিনি যেন সব চেতনার গান গাইতে পারছেন, তাকে দেখে যাতে অনুপ্রাণিত হয় মানুষ এবং তার গানে যাতে বাইজেন্টিয়ামের লর্ড এবং লেডিসরা খুব আলোড়িত হয় এবং খুশি হয়, তিনি সেই রকম একটা জায়গাতে বসে থাকতে চান। of what is past or passing or to come, সে এরকম একটি জায়গাতে বসে গান গাইতে চান। সেই গানগুলি হবে কি, যে অতীতে কি ছিল, কি বর্তমানে চলছে এবং ভবিষ্যতে কি হবে, এই বিষয়টি নিয়ে তিনি গান গাইতে চান। অ্যাকচুয়ালি আমরা বুঝেছি যে এই পোয়েমটিই হলো তার গান, এবং তিনি আসলেই একটি সোনালি ব্রাঞ্চের মধ্যে, সোনালি গাছের মধ্যে তিনি বসে আছেন। সেই সোনালি গাছ হলো এডুকেশন, সেই সোনালি গাছ হলো ওয়াইজ ম্যানের পরিবেশ, যেই পরিবেশে তিনি একজন কবি এবং একজন বিখ্যাত কবি হয়ে গেছেন। তিনি একটি সোনালি ডালের মধ্যে এখন আছেন, এবং সেই সোনালি ডালের মধ্যে থেকেই তিনি আমাদেরকে এই পাসিং এবং ফিউচার সম্পর্কে আমাদেরকে যে গান গিয়েছেন। তার বাইজেন্টিয়ামে যাওয়া সম্পূর্ণ হয়েছে, তিনি বাইজেন্টিয়ামে এখন তার 62 years ওল্ডে তিনি পৌঁছে এখন শান্তিতে আছেন, সেটাই তিনি চাইলেন। সো ফ্রেন্ডস, you have understood how beautiful this poem is and how beautifully